আসসালামু আলাইকুম। তোমাদের সামনে কিন্তু ভর্তি পরীক্ষা আগে আসছে। আহ তোমরা সবাই যারা পড়াশোনা এখনো করছো না, তোমরা পড়াশোনা একটু শুরু করে দাও, ঠিক আছে? আচ্ছা, আজকে আমাদের ক্লাস নেওয়ার কথা হচ্ছে তোমাদের কোষ বিভাজন এবং জীব প্রযুক্তি। তো আমরা আর কি বেশি কথা বলবো না, তোমরা স্লাইডে দেখতেই পাচ্ছ অলরেডি। এটা তোমার রেটিনা ডাইজেস্টের কিছু অংশ এখানে মোটামুটি সুন্দরভাবে দেওয়া আছে, তো আমি এখানে তোমাদের কিছু দেখানোর আর কি চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, এখানে দেওয়া আছে, দেখো কোষ বিভাজনের সংজ্ঞা কি বলছে। যে জীবকোষ বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি, দুটি থেকে চারটি যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে তোমার কি কোষ বিভাজন, তাই না? আচ্ছা, তো চলো দেখি আজকে এই যে এইটা যে ওয়াল্টার ফ্লেমিং তিনি 1882 খ্রিস্টাব্দে কোষ বিভাজন লক্ষ্য করেন কোথায়? সামুদ্রিক স্যালামান্ডারে। আজকে বৈজ্ঞানিক নামটা তোমরা মনে রাখবা, ট্রাইটিউরাস ম্যাকিউলাসা, ঠিক আছে? ট্রাইটিউরাস ম্যাকিউলাসা সামুদ্রিক স্যালামান্ডারে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন, ঠিক আছে না? তো এটা কি হচ্ছে প্রথম প্রথম তাহলে কে লক্ষ্য করেন কোষ বিভাজন? সেটা হচ্ছে কি ওয়াল্টার ফ্লেমিং। কোথায় লক্ষ্য করেন? সামুদ্রিক স্যালামান্ডারে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, সকল কোষই কিন্তু তোমার কি বিভাজিত হয় না, ঠিক আছে? এর মধ্যে তোমার দেখো কি যে সকল কোষ বিভাজিত হয় না তার মধ্যে মনে করো পরিণত জনন কোষ বা গ্যামেট, শুক্রাণু ডিম্বাণু হচ্ছে শুক্রাণু এন, ডিম্বাণু এন, এগুলা না তোমার পরিণত যেগুলো রয়েছে পরিণত গুলা কি তোমার বিভাজিত হয় না, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো হৃদপেশি, আমাদের হৃদপেশি কিন্তু বিভাজিত হয় না, মনে রাখবা। তারপরে আরবিসি, ডাব্লিউবিসি, তারপরে হচ্ছে প্লাটিলেট অর্থাৎ রক্ত কণিকা গুলা, রক্ত কণিকা যেগুলো আমাদের রক্ত কণিকা গুলো আমাদের কিন্তু বিভাজিত হয় না, মনে রাখবা। এছাড়া কি প্রাণী দেহের কি স্নায়ু কোষ যেমন কি তোমার নিউরন, নিউরন কিন্তু তোমার কি বিভাজিত হয় না। প্রাণীদের কি তোমার নিউরন যেটা রয়েছে নিউরন কিন্তু তোমার কি বিভাজিত হয় না, এটা মনে রাখবা। পেশি কোষ সমূহ রয়েছে, তারপর উদ্ভিদ স্থায়ী কোষ সমূহ কি বিভাজিত হয় না। আর যে সকল কোষ দ্রুত বিভাজিত হয় দেখো, সেটা হচ্ছে কি ভ্রূণ কোষ, তারপর মূল ও কাণ্ডের শীর্ষদেশের কোষ, মেরিস্টেম কোষ। এই জিনিসটা মনে রাখবে, এখান থেকে কিন্তু তোমাদের কিন্তু এমসিকিউ দিতে পারে যে নিচের কোন কোষটা বিভাজিত হয় না, ঠিক আছে? এখন দেখো কোষ বিভাজন হচ্ছে তিন প্রকার, সেটা দেখো কি কি: মাইটোসিস, অ্যামাইটোসিস এবং মায়োসিস, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসবো কি অ্যামাটোসিস প্রক্রিয়ায়। দেখো অ্যামাটোসিস বলছে কি যে কোষ বিভাজন প্রক্রিয়া কি একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোন জটিল মাধ্যমিক পারদর্শ দ্বারা সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, সেটা হচ্ছে মাইটোসিস। অর্থাৎ মাইটোসিস প্রক্রিয়াটা যদি আমরা একটু ব্যাখ্যা করতে যাই, আর দেখো যদি মনে করো এটা একটা কোষ থাকে, যদি মনে করো এবং কোষের মধ্যে মনে করো এটাকে একটা নিউক্লিয়াস, পরবর্তী কোষটা কি হয় তোমার আর কি আস্তে 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 এইরকম হতে থাকে, ঠিক আছে? চ্যাপ্টা হতে থাকে, ঠিক আছে? এরকম হতে থাকে অর্থাৎ কি এই যে নিউক্লিয়াসটা তোমার কি আস্তে আস্তে লম্বা হয়, এই মাঝ বরাবর লম্বা হয়। এবং এর পরবর্তীতে তোমার কি এইটা তোমার কি দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা একটা নিউক্লিয়াস উৎপন্ন করে, এবং এইটা এইটা একটা তোমার কি নিউক্লিয়াস উৎপন্ন করে, এই যে মাঝ বরাবর তোমার কি ভাগ হয়ে গেল, ঠিক আছে? এইটা তোমার কি অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এটা তাহলে কি প্রক্রিয়া? মাইটোসিস। এটা এখানে কি তোমার কোনো প্রত্যক্ষ জটিল মাধ্যমিক পর্যায়ে ছাড়াই কিন্তু বিভাজন হয়েছে, তাই না? আচ্ছা, তারপরে দেখো এখানে আছে তোমার কি তাহলে কি তাৎপর্য দেখো, এইটা তোমার লাগবে না। তোমার হচ্ছে বিজ্ঞান স্ট্রাসবার্গারের মতে এমার্জিস প্রক্রিয়া থেকে উন্নত জটিল বিভাজন উৎপত্তি হয়েছে। সবচেয়ে তোমার দেখো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, রুডল্ফ ভিরসাও বলেন কোষ থেকে কোষ সৃষ্টি হতে পারে। তাহলে এটা কে বলছেন কোষ থেকে কোষ সৃষ্টি হতে? রুডল্ফ ভিরসাও। আচ্ছা, এখানে দেখো সংগঠন স্থান অর্থাৎ এই এমাইটোসিস কোথায় সংগঠিত হয়, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, অ্যামিবা, প্রোটোজোয়া, কত ইস্ট, ইস্ট মানে কি এককোষী এবং আদিকোষী জীব। সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে কি আছে? বিজিএ আছে, ব্লু গ্রিন অ্যালগা, এদের সবার ক্ষেত্রে তোমার কি ব্লু গ্রিন অ্যালগা এদের ক্ষেত্রে তোমার কি আর কি অ্যামাইটোসিস প্রক্রিয়া সংঘটিত হয়। আরেকটা জিনিস দেখবা যে কি মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণ পর্যায়ে মাছের ডিম, এটা হচ্ছে প্রাথমিক পর্যায়। এইটা আরো ইম্পর্টেন্ট, ঠিক আছে? ব্যাকটেরিয়ার কি দ্বিভাজন প্রক্রিয়াটা অনেকটা কি অ্যামাইটোসিস এর মতো, ঠিক আছে? এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখার চেষ্টা করবা। এবং এটা কি হাসান স্যার এবং আজিবুল স্যার সব জায়গা থেকে কিন্তু নেওয়া হয়েছে, তোমাদের তথ্য এক্সট্রা এখানে কিন্তু সবকিছুই দেওয়া আছে, দেখো। এখন দেখো মাইটোসিস বা সমীকরণিক বিভাজন, তাই না? আচ্ছা, মাইটোসিসের কয়টা ধাপ থাকে? পাঁচটা ধাপ থাকে, তাই না? তোমরা অটোমেটিক্যালি জানো এটা। মাইটোসিসের কয়টা ধাপ থাকে? পাঁচটা। কি কি ধাপ আছে? প্রোফেজ, তারপর রয়েছে কি প্রোমেটাফেজ, প্রোফেজ, প্রোমেটাফেজ, এগুলো তুমি পরবর্তী দেখবে, জাস্ট আমি লিখে দিচ্ছি। মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, অ্যানাফেজ, এবং কি রয়েছে তোমার কি টেলোফেজ, ঠিক আছে? এই পাঁচটা ধাপ রয়েছে মাইটোসিস বিভাজন। এর মাইটোসিসের দুইটা রকম বিভাজন হতে পারে, একটা কি নিউক্লিয়াসের বিভাজন, একটা তোমার কি সাইটোকাইনেসিস আর নিউক্লিয়াসের বিভাজন,
আর একটা কি সাইটোপ্লাজমের বিভাজন। দেখো ক্যারিওকাইনেসিস বলে কাকে? ক্যারিওকাইনেসিস হচ্ছে কি নিউক্লিয়াসের বিভাজন। একটা জিনিস মনে রাখবা, ক্যারিও, ক্যারিও মানে তোমার কি, ক্যারিও মানে হচ্ছে তোমার কি নিউক্লিয়াস, ক্যারিও মানে তোমার নিউক্লিয়াস, ঠিক আছে। আর সাইটোপ্লাজম, সাইটো থেকে আসছে কি সাইটোকাইনেসিস, ঠিক আছে। আচ্ছা দেখো, নিউক্লিয়াসের প্রথম বিভাজন দেখতে পান কে? বিজ্ঞানী স্লাইখার, এবং তিনি নাম দেন কি ক্যারিওকাইনেসিস। আর মাইটোসিস নামে অভিহিত করেন কে? ওয়াল্টার ফ্লেমিং। ওয়াল্টার ফ্লেমিং হয় কি মাইটোসিস নামে অভিহিত করেন, প্রথম দেখতে পান স্লাইখার, এই মাইটোসিস নামটা দেন কি ওয়াল্টার ফ্লেমিং। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা, ঠিক আছে। কোথায় ঘটে দেখো, উদ্ভিদ ও প্রাণী কি দৈহিক কোষে ঘটে, যেমন উদ্ভিদের কাণ্ড, শাখা প্রশাখা, শিশু, মূলের বর্ধিষ্ণু, ক্যাম্বিয়াম। যে সকল অঙ্গ প্রত্যঙ্গ, এইটা মনে রাখবা, জীবের সকল অঙ্গ প্রত্যঙ্গ কি মাইটোসিস প্রক্রিয়ারই ফল, ঠিক আছে। আচ্ছা, আর জননাঙ্গের গঠন এবং বৃদ্ধিও মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, জননাঙ্গের গঠন এবং বৃদ্ধিও মাইটোসিস প্রক্রিয়া হয়ে থাকে। এখানে একটা টুইস্ট আছে, এটা আমাদের মধ্যে পরে দেখাবো, ঠিক আছে। একটা জননাঙ্গ গঠন আর একটা জননাঙ্গের কিন্তু একটা কাজ থাকে, সেখানে কিন্তু মায়োসিস প্রক্রিয়া ব্যবহৃত হবে, ঠিক আছে। তো আহ এই তার পরবর্তী স্লাইডটা আমরা দেখার চেষ্টা করি, চলো। ঠিক আছে, কি আছে দেখো, দেখি তোমরা মাইটোসিসের বৈশিষ্ট্য কি কি দেখো। মাইটোসিসের বৈশিষ্ট্য রয়েছে তোমার, আচ্ছা, মাইটোসিসের বৈশিষ্ট্যের মধ্যে কি প্রতিটি ক্রোমোসোম লম্বালম্বি দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়। এটা হয় তোমার মেইনলি তোমার কি প্রোফেজ পর্যায়ে, এটা তোমরা পরবর্তী দেখবে প্রোফেজে এরকম হয়। প্রোফেজ যাতে প্রতিটি ক্রোমোসোম তোমার লম্বালম্বি ভাবে দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়, ঠিক আছে। অর্থাৎ কি তোমার এই যে একটা ক্রোমোসোম যদি হয়, এই যে এই যে তোমার কি দুইটি ক্রোমাটিডে বিভক্ত হল না, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি এটা যদি আমরা কি এইভাবে যদি তোমার বিভাজন করি, ঠিক আছে, তাহলে কি হবে, এখান থেকে তোমার কি এইরকম, 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 অর্থাৎ কি এই যে একটা ক্রোমাটিড, এইটা একটা ক্রোমাটিড, অর্থাৎ কি দুইটা ক্রোমাটিড কি আমার বিভক্ত হলো। আচ্ছা, মাইটোসিসের নিউক্লিয়াস থেকে, মাইটোসিস হলো একটি নিউক্লিয়াস থেকে দুটি নিউক্লিয়াস কি সৃষ্টি হয়, ঠিক আছে, আচ্ছা মানলাম। আচ্ছা, মাইটোসিসের কোষগুলো মাতৃকোষের গুণ সম্পন্ন হয় এবং বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্রোমোসোমগুলো প্রতিটি লম্বালম্বি বিভক্ত দুটি অপত্য কোষ সৃষ্টি করে নিউক্লিয়াস হয়। দেখো, এই নতুন যে কোষ সৃষ্টি হয় মাইটোসিসের মাধ্যমে, সেটা কি মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যা সমান থাকে। যেহেতু ক্রোমোসোম সংখ্যা যেহেতু সমান থাকে, তাহলে কি তাদের কি বৈশিষ্ট্যগুলো কি সমান থাকবে না? থাকবে, আচ্ছা। এবং যেহেতু এটা মাতৃকোষের মতোই, আয়তনটাও কি মাতৃকোষের মতোই হয়। আচ্ছা, এবার আমরা জানবো তোমার কি কোষ চক্র সম্পন্ন, দেখো কোষ চক্র, ঠিক আছে। তোমার কি মনে করো, এটা একটা নর্মাল যদি কোষ হয়, এটা কি বৃদ্ধি হতে হবে, তাই না? এটা বৃদ্ধি হতে হবে, তারপর এটা কি গঠন, এর গঠন, গঠন সুন্দর একটা গঠন থাকতে হবে। এই যে এই সব কাজগুলো, একটি কোষের বৃদ্ধি, গঠন এবং সম্পৃক্তকরণ সবকিছুই হয় একটা চক্রের মাধ্যমে, একে বলা হচ্ছে কোষ চক্র। এখন দেখো, এই কোষ চক্রের দুইটা ভাগ আছে, ঠিক আছে। একটা ইন্টারফেজ, যেখানে কোষগুলো বিভাজিত হয় না কিন্তু বিভাজনের জন্য কি প্রস্তুতি নেয়। আর একটা মাইটোসিস ফেজ, যেখানে তোমার কি বিভাজিত হয়, ঠিক আছে। আচ্ছা, ইন্টারফেজের তিনটা দশা, জি1 দশা, এস দশা, জি2 দশা, এই তিন সংশ্লেষ দশা, এবং কি মাইটোসিসের দুইটা দশা, ক্যারিনোকাইনেসিস বললা, সাইটোকাইনেসিস। আর ক্যারিনোকাইনেসিসের পাঁচটা ধাপ আমি অলরেডি তোমাদের বলে দিছি, ঠিক আছে। এখন দেখো, এখানে কোষ চক্র সম্পর্কে কিছু তথ্য আছে। একটি কোষের কি প্রথমে একটা কোষ সৃষ্টি হবে, তারপরে বৃদ্ধি এবং পরবর্তী বিভাজন, তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সৃষ্টি হয় সেটা বলা হচ্ছে কি কোষ চক্র। এর প্রশ্ন নিতে পারে যে কোষ সৃষ্টি, বৃদ্ধি, বিভাজন, এই তিনটা ব্যতীত কোনটা কোষ চক্রের অন্তর্ভুক্ত নয়, ঠিক আছে। কোষ চক্রের প্রস্তাবক কে? হাওয়ার্ড এবং কুয়েল, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এইটা মনে রাখবো, সময়কাল ইস্টের ক্ষেত্রে তোমার কি কোষ চক্র সম্পন্ন হয় 90 মিনিটে, মানুষের ক্ষেত্রে কথা হয় 24 ঘন্টায়। কোষ চক্রের সংখ্যা মানুষের 100 ট্রিলিয়ন বা 10 টু দি পাওয়ার কত 14টি, ঠিক আছে। আচ্ছা, একটি জেনেটিক প্রোগ্রাম দ্বারা কোষ চক্র নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, অভ্যন্তরীণ উদ্দীপক, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমার। সাইক্লিন সিডিকে যৌগ হচ্ছে তোমার কি, এটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক হিসেবে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো জি1 থেকে এস এবং এস থেকে জি2 তে উপস্থাপন সিডিকে প্রোটিনের অ্যাক্টিভেশন প্রয়োজন হয়। অর্থাৎ কি অভ্যন্তরীণ উদ্দীপক হিসেবে বাহ্যিক উদ্দীপক, অর্থাৎ কি একটা কোষ আছে মনে করো, এর ভেতরে কাজগুলো সম্পন্ন হওয়ার জন্য যে উদ্দীপক সেটা হচ্ছে কি সাইক্লিন সিডিকে। আর বাহ্যিক যে উদ্দীপক সেটা হচ্ছে তোমার কি, বাহ্যিক উদ্দীপক কি হবে, বিভিন্ন হরমোন এন্ড গ্রোথ ফ্যাক্টর। তাহলে এগুলো কি হচ্ছে, বিভিন্ন কি হরমোন এন্ড গ্রোথ ফ্যাক্টর, মনে রাখবা, হরমোন এন্ড কি গ্রোথ ফ্যাক্টর, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার কি বাহ্যিক উদ্ভিদ, বিভিন্ন হরমোন, যেমন কি ইরিথ্রোপয়েটিন হরমোন, এটা বৃক্কে কাজে দেয়, ঠিক আছে। আচ্ছা, বিপাকীয় নিউক্লিয়াস বলে ইন্টারফেজ অবস্থায় কোষের নিউক্লিয়াসকে বলা হয় কি বিপাকীয় নিউক্লিয়াস, এটাও মনে রাখবা। আচ্ছা, এর ইরিথ্রোপয়েটিন হরমোন বললে বাহ্যিক, ইরিথ্রোপয়েটিন হরমোন, এই যে বানানটা খেয়াল রাখবে, ইরিথ্রোপয়েটিন হরমোন কোথায় পাওয়া যায়? বোন মেরুতে, অর্থাৎ কি আমাদের কি বোন মেরুতে লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধির জন্য কিডনিতে তৈরি হয় এটা, ঠিক আছে। আচ্ছা, এটা মনে রাখবে একটু, আচ্ছা।
দেখো ইন্টারফেস, আমাদের কোষ চক্র দুটি অংশে বিভক্ত বলছি, ইন্টারফেস পর্যায়ে এম পর্যায়ে। ইন্টারফেস পর্যায়ে হয় তোমার 90 থেকে 95%। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো এটা কিভাবে হয় দেখো, মনে করো দুটি এম ফেজের মধ্যবর্তী অবস্থা, মনে করো এটা একটা মাইটোটিক, মাইটোটিক ফেজ, মাইটোটিক ফেজ। তারপরে ঘুরে আবার পর্যায়ক্রমে কি আসলো তোমার কি ইন্টারফেজ, 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 এবং তার পরবর্তীতে আবার আসে কি মাইটোটিক ফেজ, মাইটোটিক ফেজ, মাইটোটিক ফেজ। আর দুইটা মাইটোটিক ফেজের বা এম ফেজের মধ্যবর্তী সময় হচ্ছে তোমার কি ইন্টারফেজ। মানুষের ক্ষেত্রে এটা সময় তোমার 23 ঘন্টা। আর এম ফেজ মাত্র সময় 5 থেকে 10% মনে রাখবা। এবং স্তন্যপায়ীদের কোষ চক্র মাইটোটিক দশা হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং ভিসিয়া ফেবা নামক শিমের মূলাগ্রে 18 থেকে 19 ঘন্টা প্রয়োজন, এটা তোমার কি আজিবুস স্যারের বই আছে, আজিবুস স্যারের বইয়ের অন্তর্ভুক্ত। আচ্ছা দেখো কোষ চক্রের নিয়ন্ত্রককে সাইক্লিন প্রোটিন এবং সিডিকে, ঠিক আছে, সাইক্লিন সিডিকে, ঠিক আছে। আচ্ছা, দেখো এখন দেখছে মানুষের 4 প্রকার সাইক্লিন থাকে, সাইক্লিন ডি, সাইক্লিন ডি, সাইক্লিন ই, সাইক্লিন এ, সাইক্লিন বি। আর তুমি বলতে দেব, ডি এ বি, দেব। আর কি ডি এর কাজ কি, প্রথমে কি জি 1 থেকে তোমার কি এস এ নিয়ে যাবে, এস থেকে আবার জি 2 তে নিয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো মনে করো জি 2 পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। এখন এস পর্যায়ে সাধারণত রেপ্লিকেশন হয়, তাহলে এস পর্যায়ে রেপ্লিকেশনে হেল্প করবে কি ই, ঠিক আছে, রেপ্লিকেশনে হেল্প করে ই। এবং এই যে পর্যায়ে রেপ্লিকেশনকে ত্বরান্বিত করবে, রেপ্লিকেশন ত্বরান্বিত করবে তার পয়েন্টটা ত্বরান্বিত করে, ঠিক আছে। প্রথমে জি 1 থেকে এস জি 2 তে লেগে গেল, এবার এস পর্যায়ে রেপ্লিকেশন লাগবে, রেপ্লিকেশন হলো, রেপ্লিকেশন ত্বরান্বিত করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, সেটা করে কে এ। এবং বিটা কি করে, স্পিন্ডল তৈরি করে, মাইটোটিক স্পিন্ডল তৈরি করতে থাকে, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার চারটে ফ্যাক্টরের কাজ, ঠিক আছে। এটা তোমরা মনে রাখবা, ঠিক আছে। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, সব একটা অধ্যায়, বাট প্রশ্ন দিবে তোমার এখান থেকে দুইটা, ঠিক আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা আমরা অবশ্যই পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমরা দেখার চেষ্টা করি এখান থেকে, জাস্ট তোমরা একটা জিনিস মনে রাখবা, কোষ চক্রে কি এটা হচ্ছে কি ইন্টারফেজ হচ্ছে কি কোষীয় সংগঠনের বৃদ্ধি এবং সংখ্যাগত বৃদ্ধি ঘটে। কিন্তু এখানে কি কোষ যেহেতু বিভাজন হয়, এজন্য কোষীয় গঠনের সংগঠনের বিস্তার এবং বিভাজন ঘটে, ঠিক আছে। আর বাকিগুলো তো তোমরা দেখছোই। দেখো ইন্টারফেসের 3টা দশা আমরা বলছি, জি 1, গ্যাপ 1, জি 2 এবং তোমার কি এস ফেজ, তাই না? আচ্ছা জি 1 দশায় মনে রাখো, এখানে তোমার কি মনে রাখো প্রয়োজনীয় এখান থেকে প্রোটিন, আরএনএ, ডিএনএ রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি হয়। এবং সিডিকে, সাইক্লিন সিডিকে যেহেতু এখানকার প্রধান, তাই কি ফসফোরাইলেশন প্রক্রিয়াকে এ নিয়ন্ত্রণ করে। আচ্ছা এই যে কোষটি বিভাজিত হবে না, তো আমি তো এই পর্যায়ে আবদ্ধ হয়, অর্থাৎ কি এই পর্যায়ে সবাইকেই বলতে হয়। এখন দেখো এখানে কি রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি হয়েছে, তাই না? তাহলে এখন রেপ্লিকেশন হতে হবে, তাহলে কি এই এর পরবর্তী পর্যায়ে রেপ্লিকেশনটা হয়। দেখো দেখো এখানে এখানে হিস্টোন প্রোটিন সংশ্লিষ্ট হয়। এই উপপর্যায়ের প্রধান কাজ, এই উপাদানের প্রধান কাজ হচ্ছে নিউক্লিয়াসের ক্রমশ ডিএনএ সূত্রের কি প্রতিলিপন, বাকি রেপ্লিকেশন। তাহলে রেপ্লিকেশন ঘটে কোথায়, রেপ্লিকেশন ঘটে তোমার এস এ, ঠিক আছে, রেপ্লিকেশন ঘটে। আর উপাদান তৈরি হয় কোথায়, উপাদান তৈরি হয় তোমার কোথায় জি 1 এ, ঠিক আছে। এইটাই হচ্ছে বিষয়। এবং গ্যাপ 2 দেখো, এটা মনে রাখতে রাখতে পারো যে গ্যাপ 2 এটা হচ্ছে তোমার কি এর প্রধান কাজ হচ্ছে কি স্পিন্ডল স্পিন্ডল তন্তু অর্থাৎ কি মাইক্রোটিউবুল গঠনকারী পদার্থ সংশ্লেষ যা দিয়ে মাইটোসিস স্পিন্ডল তন্তু তৈরি করা। আবার এখান থেকে সেন্ট্রোসোম, সেন্ট্রোসোম কিন্তু স্পিন্ডল তৈরিতে সাহায্য করে, সেখানে সেন্ট্রোসোমে পরিণত করা হয় এখানে কাজ। আর সেন্ট্রোসোমই তোমার মাইক্রোটিউবুল তৈরির সূচনা ঘটায়, অর্থাৎ এটা স্পিন্ডল তন্তু তৈরির কাজ করে। তো সেন্ট্রোসোম কোথায় হয়, সেটা হচ্ছে তোমার সেন্ট্রোসোম গঠিত হয় কোথায় জি 2 তে। আচ্ছা এখন দেখো এই জি 2 থেকে মনে করো ইন্টারফেস পর্যায়ে, তাই না? আমরা একটু দেখার চেষ্টা করি। মনে করো এখানে তোমার ইন্টারফেস পর্যায়ে আছে মাঝখানে, মনে করো ইন্টারফেস, ইন্টারফেস, ইন্টারফেস। এই পর্যায়ে 3টা দশা, তাই না? একটা তোমার কি গ্যাপ 1, জি 1, আরেকটা তোমার কি জি 2, সরি এস, এবং আরেকটা তোমার কি জি 2, তাই না? জি 2। এখন মনে রাখবা 34, 35, হুম, মনে রাখবো কত, মনে রাখবো কত তোমরা, 34, 35 আর 12, 34, 35, 12। এখন জাস্ট একটা জাস্ট শূন্য লাগাই দাও, 30 থেকে 40%, ঠিক আছে। এটা 35, তাই না? তাহলে কত, 30 থেকে 50%, জাস্ট শূন্য লাগাই দিবা। 12 তাহলে এটা কত, 10 থেকে 20%, ঠিক আছে, সময় লাগে। এখন দেখো ইন্টারফেসে তোমার জি 2, আর এই জি 2 তে, এই জি 2 থাকার পরে কি তোমার জি 2 থেকে সরাসরি তোমার একটা কাজ হয়, সেটা হচ্ছে কি জি 2 এর পরে হচ্ছে তোমার মাইটোটিক ফেজ শুরু হয়, মাইটোটিক ফেজ শুরু হয়, মাইটোটিক ফেজ, ঠিক আছে। এখন এই মাইটোটিক ফেজে শুরু করার জন্য একটা তোমার
ফ্যাক্টর প্রয়োজন হয়, সেটা হচ্ছে তোমার কি এমপিএফ, এটাকে বলা হচ্ছে তোমার কি ম্যাচুরেট ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝছো বিষয়টা, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। আচ্ছা, আচ্ছা, এর পরবর্তী দেখো, উম মাইটোসিসের পর্যায়গুলো, প্রোফেজ, এগুলা বৈশিষ্ট্য তোমরা জানো, তোমরা পড়ে আসছো। প্রোফেজে কি হয়? প্রোফেজে প্রথমে কি পানি বিয়োজন ঘটতে থাকে মাইটোসিস প্রথমে, এবং দীর্ঘস্থায়ী পর্যায়ে এটা সবচেয়ে মনে রাখবো। ঠিক আছে, এখানে কি ক্রোমোসোম গুলো খাটো মোটা স্পষ্ট দৃশ্য করে রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। ঠিক আছে, আচ্ছা, এবং একই বাহুর ক্রোমাটিড দুটি পরস্পর সমান্তরাল অবস্থান করে আছে। দেখো পানি কোষে কি হয়? পানি কোষ সেন্ট্রিওল থেকে স্পিন্ডোসিস মাইক্রোটিউবুলস এরকম হয়। ঠিক আছে, এটা মনে রাখবা। আচ্ছা, এই দুইটা মনে রাখলেই হবে। প্রোমেটাফেজ বা প্রাক মধ্য পর্যায়, এটা মনে করো কি এখানে নিউক্লিওলাস সম্পূর্ণ কি বিলুপ্তি ঘটে। ঠিক আছে, যদি বলে তোমাদের একটা জিনিস তোমাদের সমস্যা হয়, সেটা হচ্ছে বিলুপ্তি ঘটে কোথায়, তোমার নিউক্লিওলাস এবং নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে যদি বলে, তাহলে হবে তোমাদের কি প্রো মেটাফেজ মেটাফেজ। ঠিক আছে, আর যদি তোমাদের বলে যে বিলুপ্ত থাকে অর্থাৎ কি আগেই বিলুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত থাকে কোথায়, তাহলে তোমরা উত্তর দিবা কি মেটাফেজ। ঠিক আছে, এই দুটার মধ্যে অনেকের কনফিউশন হয়, তাই কনফিউশনটা আমি ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এবং এখান থেকে কি প্রাণী কোষের সেন্ট্রিওল থেকে অ্যাস্টারে বিস্তৃত হয়। এখানে দেখো প্রতিটি ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার একটি ক্রোমোসোম তন্তুর সাথে যুক্ত হয়, কি স্পিন্ডল তন্তু তৈরি হয় এখানে। এই জন্য এখানে ক্রোমোসোমের নৃত্য বলা হয়। ঠিক আছে, ক্রোমোসোমের নৃত্য বলা হয়। ঠিক আছে, তাহলে ক্রোমোসোমীয় নৃত্য কোথায় দেখা যায়? প্রোমেটাফেজে। ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্তুকে ট্র্যাকশন ফাইবার বলে। ঠিক আছে, অর্থাৎ যে তোমার কি যে সেন্ট্রোমিয়ার যে রয়েছে, এই যে একটা যে তোমার হচ্ছে কি এটা কি ক্রোমোসোম মনে করো, এই ক্রোমোসোমের যে সেন্ট্রোমিয়ার, যে তোমার স্পিন্ডল তন্তুর এই যে এটার সাথে যুক্ত হচ্ছে, এই যে এখানে যেটা যুক্ত করলো, এই যে ফাইবারের সাথে যুক্ত হলো, এই ফাইবারকে বলা হচ্ছে তোমার কি ট্রাকশন ফাইবার। ঠিক আছে, আচ্ছা, আর স্পিন্ডল সেন্ট্রোমিয়ার কোথায় যুক্ত হয়? কাইনেটোকর মোটর প্রোটিনে সংযুক্ত হয়। এই যে এখানে যে যুক্ত হলো, এটা হচ্ছে তোমার কি কাইনেটোকর মোটর প্রোটিন। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী স্লাইডে আমরা দেখার চেষ্টা করি, চলো। মেটাফেজ, তাহলে সর্বোচ্চ দীর্ঘস্থায়ী পর্যায় ছিল প্রোফেজ, আর সবচেয়ে ক্ষণস্থায়ী পর্যায় হচ্ছে কি মেটাফেজ। আচ্ছা, মেটাফেজে মনে করো এই যে একটা, যদি আমরা হচ্ছে কি আঁকাই, যে তোমার স্পিন্ডল তন্তু গুলা, ঠিক আছে, স্পিন্ডল তন্তু যদি আমরা আঁকাই, তাহলে দেখো যে সব যত ক্রোমোসোম গুলো রয়েছে, মনে করো ক্রোমোসোম যে রয়েছে মনে করো, এই ক্রোমোসোম গুলো সব মাঝ বরাবর, এই যে স্পিন্ডল তন্তু কি মাঝ বরাবর কি স্পিন্ডল তন্তু মাঝ বরাবর কি অবস্থান করছে, এই যে মাঝ বরাবর অবস্থান করছে, এটার কাছে কি নিরক্ষীয় বা ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলা হচ্ছে। ঠিক আছে, এবং দেখো এখানে দেখুন ক্রোমোসোম গুলা কি অনেক মোটা দেখায়, অনেক মোটা এবং খাটো দেখায়। মোটা ও খাটো, মোটা ও খাটো দেখাচ্ছে। মোটা ও খাটো দেখালে কি এটা কনডেনসেশন ঘটছে, কনডেন্সড হচ্ছে মানে কি কনডেন্স হচ্ছে। ঠিক আছে, মোটা খাটো হচ্ছে, এখানে মোটা খাটো কনডেন্স মানে কি ঘনীভূত হচ্ছে। ঠিক আছে, এই যে কনডেনসেশনের প্রক্রিয়া, কনডেন্সের মোটা বা খাটো হলো, একে বলা হচ্ছে সুপার কয়েলিং। তাহলে কনডেনসেশন এবং সুপার কয়েলিং ঘটে কোথায়? খুবই ইম্পর্টেন্ট, খুব 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 মেটাফেজ এই পর্যায়টা খুবই ইম্পর্টেন্ট, এখানে প্রশ্ন দেই। ঠিক আছে, আর এখানে কি মেটাফেজে এই মেটাকাইনেসিসও ঘটে। ঠিক আছে, এবং ক্রোমোসোম গুলো কি বৃহস্পতি অঞ্চলে অবস্থান করে। এই পর্যায়ে যেহেতু অনেক মোটা এবং খাটো দেখা যায়, ক্রোমোসোম সংখ্যা এবং আকৃতি এদেরকে নির্ণয় করা যায়। আচ্ছা, অ্যানাফেজ মানে কি তোমার কি গতি পর্যায়, অর্থাৎ এখানে তোমার কি স্পিন্ডল তন্তু আছে, এখানে তোমার কি স্পিন্ডল তন্তুতে তোমার ক্রোমোসোম গুলা আর কি তোমার যায়। ঠিক আছে, ক্রোমোসোম গুলা কি গতি পর্যায়। ঠিক আছে, এক্ষেত্রে ক্রোমোসোম গুলো এইরকম থাকে, মনে করো ক্রোমোসোম গুলো এরকম থাকে। ঠিক আছে, অর্থাৎ ক্রোমোসোমের কি সেন্ট্রোমিয়ার কি অগ্রগামী, এবং বাহুগুলা কি হয় অনুগামী থাকে। ঠিক আছে, অর্থাৎ কি এখানে যেগুলো VLGM হয়, ভি মানে কি মেটাসেন্ট্রিক, এল মানে কি সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। ঠিক আছে, এবং মেরু কাছে কাছে পৌঁছলে ধাপে সংযুক্ত। সেন্ট্রোমিয়ার মেরুর দিকে অগ্রগামী, বাহু পশ্চাৎগামী। এই যে দেখো এই বাহু কি পশ্চাৎগামী এবং সেন্ট্রোমিয়ার কি অগ্রগামী। ঠিক আছে, আচ্ছা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু VLJ এটাই দেয়। এবং টেলোফেজ পর্যায়ে কি এই যে তোমার নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা যে হলো বিলুপ্ত হলো, সেগুলা কি পুনরায় আবির্ভাব ঘটবে। ঠিক আছে, এবং কি প্রতিটি মেরুতে অপত্য নিউক্লিয়াসের আবির্ভাব ঘটবে। এখন একটা জিনিস তোমরা দেখবে এখানে এক্সক্লুসিভ যেটা কিছু দেওয়া আছে রেটিনার, যে মাইটোসিস পর্দায়, আচ্ছা তোমাদের এটা যদি মনে করো আহ ঠিক আছে, এটা তোমাদের পড়া লাগবে না, এটা তোমরা স্কিপ করবে, তোমাদের এটা যেটা শিখাইছে সেটাই। ঠিক আছে, আচ্ছা, এটা স্কিপ করবা। আচ্ছা, তোমাদের তাহলে আমি পরবর্তীতে চলে যাই। এখন আমরা পড়বো কি সাইটোকাইনেসিস মানে কি সাইটোপ্লাজমের বিভাজন। দেখো
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা কি ফ্র্যাগমোপ্লাস্ট এবং ক্ষুদ্র ভেসিকল থেকে মিলিত হয়ে ক্ষুদ্র ভেসিকল গুলা ছোট ছোট মিলিত হয়ে কি কোষপ্লেট তৈরি করে, ঠিক আছে। আচ্ছা, ওই কোষপ্লেটের উপর সেলুলোজ, পেকটিন, লিগনিন অন্যের উপরে কোষপ্রাচীর তৈরি, এটা তো আমরা নর্মাল, ঠিক আছে। এক নাম্বারটা তোমরা একটু দেখবা। প্রাণীর ক্ষেত্রে কি প্রোটিন অ্যাক্টিন এবং মায়াসিন প্রোটিন কোষঝিল্লির খাস সৃষ্টিতে সহায়তা করে। আচ্ছা, সাইটোকাইনেসিস যদি না হয়, মনে করো সাইটোপ্লাজমের বিভাজন, মনে করো কি সাইটোপ্লাজমের বিভাজন, মনে করো কি যে সাইটোপ্লাজম বিভাজিত হচ্ছে না, সাইটোপ্লাজম যদি বিভাজিত না হয়, তখন শুধু যে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসটা কি বারবার বিভাজিত হতে থাকবে। তখন কি একটা কোষের মধ্যে কি শুধু নিউক্লিয়াস নিউক্লিয়াস নিউক্লিয়াস, এই যে বহু নিউক্লিয়াস তৈরি হচ্ছে, এই বহু নিউক্লিয়াস তৈরি হওয়াকে বলা হচ্ছে কি তোমার সিনোসাইটিক, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি সিনসাইটিক। আচ্ছা, সিনসাইটিক, সিনোসাইটিক না সিনোসাইট, সাইটিক বলা হয়। আচ্ছা, এটা তোমরা বোটানিতে পড়ছো, কোষ ও কোষের গঠনে, এটা প্রথম অধ্যায়। এবং এখানে সেটাকে বলা হচ্ছে তোমাকে বহু নিউক্লিয়াস সৃষ্টি হয়, সেখানে একে মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলা হয়। এইটা খুবই মানে ডাবের পানি হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফল, অর্থাৎ ডাবের পানির মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস দেখা যায়। এছাড়া দেখো, তোমরা কিন্তু পড়ছো এই যে একটু আগে ভাউসেরিয়া বট্রিডিয়াম স্পিরিওপ্লার পরীক্ষাও দিয়েছো, এটাতে কিন্তু তোমার কি বহু নিউক্লিয়াস দেখা যায়। এছাড়া কি রাইজোপাস পেনিসিলিয়াম, এটাও তোমরা দেখছো। এবং প্রাণী কোষের ক্ষেত্রে ওপালিনাতে দেখা যায়, ঠিক আছে। তোমরা একটু একটু এগুলা ডিটেলস করবা। আর দেখো, বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে সিনোসাইটিক যেটা বললাম, এবং পানি কোষকে বলা হয় কি প্লাজমোডিয়াম বা সিনসাইটিয়াম, ঠিক আছে। আচ্ছা, মাইটোসিসের গুরুত্ব তোমরা অবশ্যই পড়বা, মাইটোসিসের গুরুত্ব অবশ্যই পড়বা। স্পেশালি তোমার এই যে জননাঙ্গ সৃষ্টি এবং জনকোষের সংখ্যা বৃদ্ধি, অঙ্গ গঠন, ঠিক আছে, এগুলো জাস্ট পড়বা। আর এইটাও পড়বো, মানুষের লোহিত রক্তকণিকা, কর্নিয়ার বাইরে কোষ, হাইড্রার দেহের অংশ, সমুদ্র দ্বারা মাছ, এগুলো আছে কি তোমার মাইটোসিসের দ্বারা কি পুনরুৎপাদন কাজ করে, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে পড়বা। আর এই অধ্যায়ে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। অনিয়ন্ত্রিত মাইটোসিস, এটা তো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। স্পেশালি এখান থেকে দেখো যে তোমার অনিয়ন্ত্রিত টিউমার ক্যান্সার সৃষ্টি হয়, মানলাম P53 জিনের ডিফেক্টিভের কারণে কিন্তু আমাদের মাইটোসিসের কি আমাদের টিউমার ক্যান্সার এগুলো হয়। আচ্ছা, এই ক্যান্সার কোষে সাইক্লিন সিটিকে নিয়ন্ত্রণ বিনষ্ট হয়। এলাকা দেখো, টিউমার সৃষ্টি হওয়াকে বলা হচ্ছে কি অঙ্কোজেনেসিস। যেসব গ্রাহক প্রসার সৃষ্টি ক্যান্সার সৃষ্টি উৎসাহিত করে তাকে কি মিউটাজিন, মিউটাজিন পদার্থ মানে কার্সিনোজেনিক, ঠিক আছে। আর দেহের বিভিন্ন অংশে টিউমার ছড়িয়ে পড়া থেকে মেটাস্টেসিস, মেটাস্টেসিস, মিউটাজিন, অনকোজেনেসিস, এই তিনটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো অনিয়ন্ত্রিত মাইটোসিস গেল, মাইটোটিক ইন্ডেক্স, এটা তোমার জানা লাগবে না, জাস্ট নর্মাল একটা জিনিস মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, এটা নর্মালি মনে রাখবা। এরপরে কোষের নিয়ন্ত্রিত অপনিয়ন্ত্রিত মৃত্যু আমরা দেখবো, চলো। এই দুটা খুবই ইম্পর্টেন্ট, খুব মানে কি খুবই পরীক্ষা দিতে পারে। নেক্রোসিস, পুষ্টির অভাবে যদি কোনো কোষের মৃত্যু হয় বা বিষাক্ত দ্রব্যের কারণে, সেটা হচ্ছে তোমার কোষ মরে যায়। অ্যাপোপ্টোসিস, সেটাকে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মানে, অর্থাৎ আমাদের যেমন সাধারণ যে মৃত্যু হয়, এরকম ওদেরও জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু হচ্ছে তোমার এরকম, ঠিক আছে। আচ্ছা, আমাদের দেহে প্রতিদিন লক্ষ লক্ষ কোষের মৃত্যু হয়, তার অধিকাংশ হচ্ছে কি রক্ত কোষ, অর্থাৎ কি ব্লাড সেল, অর্থাৎ আরবিসি ডাব্লিউবিসি, অর্থাৎ কি আরবিসি ডাব্লিউবিসি এগুলা, এবং অন্ত্র, আমাদের অন্ত্রের পিছনে লাইনিং এর কোষ, এটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস, এটা তোমরা অলরেডি পড়ে ফেলছো, এটা তোমাদের লাগবে না, ঠিক আছে। তবে জাস্ট এখানে মনে রাখবো ক্যারিওকাইনেসিসে কি নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি ঘটে, এবং সাইটোকাইনেসিসে কি কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, দেখো চলো পরবর্তীতে আমরা পরবর্তী স্লাইডে যাই, পরবর্তী স্লাইডে দেখি আমরা কি দেখতে পাই। দেখো, মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন, এটা আমি তোমাদের জাস্ট নিজে নিজে দেখাবো। মানে মায়োসিসের যে 5টা ধাপ আছে সেগুলো আমি তোমাদের দেখাবো। মায়োসিস কোষ বিভাজন মানে কি, যে সংখ্যক ক্রোমোসোম থাকবে মাতৃকোষে, তার অর্ধেক সংখ্যক ক্রোমোসোম এখানে উৎপন্ন হয়। দেখো এই যে এখানে কি মাতৃকোষের কি মাতৃকোষের ক্রোমোসোমের অর্ধেক সংখ্যক ক্রোমোসোম যুক্ত 4টি অপত্য কোষ সৃষ্টিকে মায়োসিস বলে। অর্থাৎ কি তোমার যে 2n রয়েছে, তোমার 2n যদি থাকে, এখান থেকে কি হবে শেষ পর্যন্ত 4টা n হয়, ঠিক আছে, 4টা n হয়, ঠিক আছে। 4টা n হবে, 4টা n আর কি, এটাই হচ্ছে তোমার কি মায়োসিস কোষ বিভাজন পদ্ধতি। দেখো, আবিষ্কারের ক্ষেত্রে কি স্ট্রাসবার্গার মানে কি পুষ্পক পুষ্পক উদ্ভিদ জনকোষে ক্রোমোসোম হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করেন, ঠিক আছে। এবং নাম দেন কি ফরমার এবং মুর, ঠিক আছে। আচ্ছা, আর ক্রিমির হ্যাপ্লয়েড কোষে ক্রোমোসোম আবিষ্কার করেন কি বেনেডিন এবং হাউজার, এবং বৈভরি সর্বপ্রথম গোলকৃমি। এই 4টাই লাগবে, তার মধ্যে কি শেষের 2টা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, মায়োসিসের বৈশিষ্ট্য কি, এই যে কায়াজমা ক্রসিং ওভার তৈরি, ক্রোমোসোম স্বতন্ত্র বিন্যাস, এগুলো ডিপ্লয়েড কোষে ম্যাচ চাই, এগুলো মনে রাখবা সবসময়, ঠিক আছে। আচ্ছা, এগুলো তুমি পরবর্তীতে দেখবা, চলো। মাইটোসিসের গুরুত্ব, এই যে এটা হচ্ছে তোমার 100% ইম্পর্টেন্ট, মাইটোসিসের গুরুত্ব এবং মাইটোসিসের গুরুত্ব, ঠিক আছে। ক্রোমোসোম সংখ্যা ধ্রুব রাখে, জনকোষ সৃষ্টি করা, জনুক্রম বৈচিত্র্য সবগুলাই লাগবে এখানে, তোমরা সবগুলাই পড়বা, ঠিক আছে। আচ্ছা, দেখো বিভিন্ন ধরনের মায়োসিস বলছে এখানে, এটা আমাদের হাসান স্যারের বইতে আছে। টার্মিনাল মায়োসিস, টার্মিনাল বা গ্যামেটের দ্বারা যে মায়োসিস হয়, অর্থাৎ কি
শুক্রাণু মাতৃগোষ্ঠী শুক্রোৎপন্ন, ডিম্বাণু মাতৃগোষ্ঠী ডিম্বাণু, এই প্রকার ম্যাসেজকে বলা হয় এরকম সকল উন্নত প্রাণী কি এমন কিছু নিয়ম আছে, অর্থাৎ আমাদের কি হয় এই গ্যামেটোজেনিক ম্যাসেজ হয়। সপুষ্পক যারা উদ্ভিদ, পরাগধানীর মধ্যে মাইক্রোস্পোর পুংরেণু গঠনের সময়, ডিম্বাণুর সময়, স্ত্রীণু গঠনের সময় এই প্রকার ম্যাসেজ। স্পোরিক উদ্ভিদে বা স্পোরোজেনিক মাইসিস দেখা যায় কোথায়? প্রাণ সহ সকল উদ্ভিদে। আর তোমার কি জাইগোটিক মাইক্রোসিস, এটা দেখা যায় কোথায়? শৈবাল ছত্রাকে দেখা যায়। এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই তিনটা থেকে দেখা যায়। তাহলে টার্মিনাল মাইসিস কোথায় দেখা যায়? সকল উন্নত প্রাণী এবং কি নিম্নশ্রেণীর উদ্ভিদ। সপুষ্পক আর কি এটা স্পোরিক মাইসিস কোথায় দেখা যায়? মস, প্রাণ, সকল উন্নত উদ্ভিদ। এবং তোমাকে জাইগোটিক মাইসিস দেখা যায় শৈবাল এবং ছত্রাকে। জাইগোটিক এবং গ্যামেটোজেনিক উৎপন্ন এই দুটো কিন্তু উল্টো পাল্টা হয়। জাইগোট তো গঠন হয় তাই না, শৈবাল ছত্রাক এগুলা। তো এই দুটো কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, চলো নেক্সট স্লাইডটা একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে? নেক্সট স্লাইড দেখবো আমরা সাথে সাথে তোমাদের এই অধ্যায়ের এখানে যা যা আছে সবকিছু আমি এখানে তোমাদের বুঝাই দিব, ঠিক আছে? আচ্ছা দেখো, মায়াসিস এর মধ্যে তোমার কি ভাগ থাকে? একটা মায়াসিস এক এবং মায়াসিস দুই। মায়াসিস একের মধ্যে দেখো, মায়াসিস একটা ইন্টারফেস পর্যায়ে আছে মায়াসিস এক, ইন্টারকাইনেসিস, এবং কি মায়াসিস দুই। এই মায়াসিস একের অন্তর্ভুক্ত চারটা ধাপ। এর মধ্যে প্রোফেজ, প্রোফেজে তোমার কি পাঁচটা, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের মধ্যে, ঠিক আছে? এইগুলো হচ্ছে তোমার কি লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্রোটিন, ডায়াকাইনেসিস, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে। এখান থেকে প্রশ্ন দিবেই, ঠিক আছে? আচ্ছা চলো আমরা এটা তোমাদের নর্মালি বুঝাই দিই, তোমরা অনেকে এখানে জিনিসটা বুঝায় না। প্রথমে আমরা কি বলবো? লেপটোটিন, তাই না? তোমাদের একটু চিত্রের মাধ্যমে আমি বুঝাই দিচ্ছি লেপটোটিন। লেপটোটিনে কি হয় দেখো, যে তোমার যে ক্রোমোজোম গুলো আছে, আমি জাস্ট তোমার দেখাচ্ছি একটা কোষের মধ্যে। আচ্ছা একটা কোষ, মনে করি এই যে কোষের মধ্যে একটা ক্রোমোসোম যেগুলো আছে দেখো, ক্রোমোসোম গুলো না, এই ক্রোমোসোম গুলো না নিউক্লিয়াস, নিউক্লিওলাস আছে না, নিউক্লিয়াসের কাছাকাছি থাকে, আর নিউক্লিয়াসের কাছাকাছি থাকে, ঠিক আছে? নিউক্লিয়াসের কাছাকাছি কি এইটা দেখো না একটা ফুলের তোড়ার মতো দেখাচ্ছে না, এই জন্য এটাকে বলা হচ্ছে কি বাকেট, ফ্লাওয়ার বাকেট, ঠিক আছে? ফ্লাওয়ার বুকে, আর কি ফুল, ফ্লাওয়ার বুকে, হ্যাঁ, বাকি ফুলের তোড়ার মতো দেখাচ্ছে তাই না? ফুলের তোড়া, ফুলের তোড়ার মতো দেখায়, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কি লেপ্টোটিনে দেখায়, ঠিক আছে? তো নিউক্লিয়াসের ঘন সন্নিবিষ্ট হতে থাকে। এরপর লেপ্টো মানে কি জাইগো, ঠিক আছে? জাইগো, জাইগোটিন। দেখো তোমরা জানো কি জাইগো মানে কি জোর বাঁধা, জাইগো মানে কি জোর, তাই না? অর্থাৎ এখানে কিছু না কিছু জোর বাঁধবে। এই দেখতেছো না চারটা ক্রোমোসোম আছে এখানে, তাই না? এইগুলো তোমার কি আলাদা আলাদা ভাবে জোর বাঁধবে। তো চলো আমরা যদি দেখার চেষ্টা করি এখানে, অর্থাৎ এখানে কি হবে, তোমার যে ক্রোমোসোম গুলো রয়েছে, ক্রোমোসোম গুলো মনে করো কি জোর বাঁধার চেষ্টা করবে, ঠিক আছে? মনে করো যদি ক্রোমোসোম গুলো দেখি, ক্রোমোসোম গুলো যদি দেখি আমরা, এই এখানে দুইটা ক্রোমোসোম একসাথে জোর বাঁধবে, এবং বাকি দুইটা ক্রোমোসোম এখানে তোমার কি জোর বাঁধে। এই যে ক্রোমোসোমকে জোর বাঁধলো, এই জোর বাঁধার যে প্রক্রিয়া, এই জোর বাঁধার যে প্রক্রিয়া, এই জোর বাঁধার প্রক্রিয়াকে বলা হয় কি তোমার সিনাপসিস। জোর বাঁধার প্রক্রিয়া বলা হয় কি সিনাপসিস। তাহলে কি এই জোর বাঁধার প্রক্রিয়াকে বলা হচ্ছে সিনাপসিস, তাহলে সেখানে সিনাপসিস দেখা গেল। এবং এখানে কি বাইভ্যালেন্ট, বাই মানে কি দুই, আর দুইটা ক্রোমোসোম একসাথে আছে, অর্থাৎ এখানে কি বাইভ্যালেন্ট দেখা যাচ্ছে, বাই ভ্যালেন্ট, ঠিক আছে? এটা মনে রাখবো, এই দুটার মধ্যে তোমার পরীক্ষায় দিবে। পরবর্তী দেখো লেপ্টোটিন গেল, জাইগোটিন গেল, তারপরে আমাদের কি আছে দেখো, ডিপ প্যাকাইটিন, ঠিক আছে? প্যাকাইটিন, প্যাকাই প্যাকাইটিন। এক্ষেত্রে তোমার কি হয়, এই তোমার ক্রোমোসোম গুলোর মধ্যে না ক্রসিং ওভার ঘটে, ঠিক আছে? ক্রোমোসোম যেটা আছে না, ক্রোমোসোম যেটা জোর বাঁধা অবস্থা আছে তো মনে করো, ঠিক আছে? এখানে কি হয় তোমার এই যে ক্রোমোসোম গুলো আছে, আচ্ছা ক্রোমোসোম এখানে তোমার ক্রোমাটিড সংখ্যা একটু বাড়াই দিলাম আমি, মনে করো ক্রোমাটিড সংখ্যা আমি বাড়াই দিলাম, এখানে চারটা করে আছে মনে করো, ঠিক আছে? ক্রোমাটিড সংখ্যা দুইটা করে আছে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা দেখো, এখন এই যে প্যাকাইটিনে কি হচ্ছে, এই যে ক্রোমোসোম গুলো একসাথে ছিল, এই যে ক্রোমোসোম গুলো ছিল মনে করো, ঠিক আছে? এই ক্রোমোসোম গুলোর মধ্যে না তোমার হচ্ছে কি ক্রসিং ওভার হচ্ছে, ক্রসিং ওভার ঘটছে। ক্রোমোসোম গুলোর মধ্যে কি ক্রসিং ওভার ঘটছে, ক্রসিং ওভার ঘটছে। দেখো ক্রোমোসোম গুলোর মধ্যে ক্রসিং ওভার, এই যে একটা অংশ দুইজনের বিনিময় করলো, এখানে দুজন বিনিময়, অর্থাৎ কি এখানে কি বৈচিত্র্য সৃষ্টি হচ্ছে, তাই না? এবং এখানে তোমার কি হয়, ক্রসিং ওভার ঘটে, ক্রসিং ওভার, ক্রসিং ওভার ঘটে। যেহেতু তোমার কি ক্রসিং ওভার ঘটলো, তার মানে কি বৈশিষ্ট্যের যে তোমার বিনিময় ঘটলো। এবং এটা দেখতে কি কায়াজমা না, কিছুটা এদিকে, এটা দেখতে কি এক্স আকৃতির না, এই যে একটা এইভাবে যাচ্ছে আর একটা এইভাবে যাচ্ছে, এই জন্য এক্স আকৃতির হয়, একে বলা হচ্ছে কি এক্স আকৃতির, এক্স আকৃতির কায়াজমা দেখা যায়, ঠিক আছে? এক্স আকৃতির কায়াজমা, কায়াজমা দেখা যায় কোথায়? এখানে কায়াজমা দেখা যায়, ঠিক আছে? আচ্ছা এক্স আকৃতির কায়াজমা দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, উম এটা ছিল মোটামুটি এখানকার ক্রসিং ওভার এবং এক্স আকৃতির যে কায়াজমা দেখা যায় এটা। এবং এখানে দেখো, এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করবা, এখানে মোট কয়টা ক্রোমাটিড, এই যে একটা ক্রোমাটিড, এই যে একটা ক্রোমাটিড, এই যে একটা ক্রোমাটিড, অর্থাৎ কি এখানে চারটা ক্রোমাটিড দেখা যায়, এই জন্য একে বলা হয় কি টেট্রাড। অর্থাৎ
টেট্রাড কোথায় দেখা যায়? প্যাকাইটিনে। ক্রসিং ওভার কোথায় দেখা যায়? প্যাকাইটিনে। এক্স আকৃতির কায়াজমা কোথায় দেখা যায়? প্যাকাইটিনে, ঠিক আছে। আচ্ছা, প্যাকাইটিন গেল। এবার আমরা আসি তোমাদের কি, ডিপ্লোটিন। ডিপ্লোটিন, ডিপ্লোটিনে কি হয় তোমার, কি প্রান্তীয়করণ ঘটতে থাকে, অর্থাৎ কি ক্রোমোসোম গুলো জোর পাচ্ছিল, এগুলো সরে যেতে থাকে এক থেকে আরেকটা। মানে এরকম ছিল, এরকম ছিল, এরকম ছিল, এরকম এই যে এখানে কায়াজমা সৃষ্টি হয়েছিল না। এখন দেখো এই কায়াজমাটা মনে করো আস্তে আস্তে তোমার, এই যে দেখো, এটাকে কি ছিল, এরা একসাথে ছিল, এখন কি এটা আস্তে 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 দূরে সরে যাচ্ছে। এই ক্ষেত্রে তোমার যখন দুইটা বাহু একসাথে এরকম হয়, তখন এখানে 90 ডিগ্রি কোণ সৃষ্টি হয়, ঠিক আছে। এটা মনে রাখবো, তখন কি 90 ডিগ্রি কোণ সৃষ্টি, এই যে সরে যাচ্ছে, এই সরে যাওয়াকে বলা হচ্ছে তোমার কি প্রান্তীয়করণ, ঠিক আছে। এক প্রান্তের দিকে সরে, তো প্রান্তীয়করণ কোথায় দেখা যাচ্ছে? প্রান্তীয়করণ ঘটে, এবং কি দুইটা দুইটা যদি তোমার কি ক্রোমাটিড থাকে, তাদের হচ্ছে কি 90 ডিগ্রি থাকে, 90 ডিগ্রি কোণ করে প্রান্তীয়করণ ঘটছে। এটা কোথায় ঘটছে? ডিপ প্রোটিনে, ঠিক আছে। এটা একই সাথে তোমার কি সেন্ট্রোমিয়ার থেকে শুরু করে যে কোনো জায়গাতে শুরু হতে পারে, ঠিক আছে। তবে একটা বাহুর ক্ষেত্রে তোমার, একটা বাহুর ক্ষেত্রে তোমার কি কোণটা তোমার কি প্রায় 180 ডিগ্রি হয়। কোণটা প্রায় তোমার কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি হয়, ঠিক আছে। এই যে এই কোণটা প্রায় কত? 180 ডিগ্রি হয়, যদি একটা করে ক্রোমাটিড বা একটা করে বাহু যদি সরে দাঁড়িয়ে থাকে। এটা জাস্ট মাথায় রাখবা। এবং তোমার কি আরেকটা শেষে আছে ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিস থেকে একটা জিনিস মনে রাখবা, ডায়াকাইনেসিস, ডায়াকাইনেসিস থেকে একটা জিনিস মনে রাখবা, এখানে জাস্ট প্রান্তীয়করণ চলতেই থাকে, প্রান্তীয়করণ চলতেই থাকে, প্রান্তীয়করণ, প্রাণীকরণ চলতে থাকে, চলতে থাকে, প্রান্তীয়করণ চলতে থাকে, এটা জাস্ট মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা নেক্সটে যাই। দেখো এর পরবর্তীতে আমি যেগুলা বলছি দেখো, সব এখানে দেখা যায়। দেখো এই দেখ, নিকের জল হ্রাস পায় এবং দেখতে ফ্লাওয়ার বকেটের মধ্যে দেখে এবং পোলারাইজ বিন্যাস দেখা যায়। তারপরে দেখে সিনাসিস ঘটে, বায়োভ্যালেন্ট দেখা যায় এবং সেন্ট্রাল বিভক্তির সূচনা ঘটে। তারপরে দেখে এখানে কি টেট্রাড দেখা যায়। তারপরে মনে করো এন্ডোনিউক্লিয়াস নন সিস্টার ক্রোমাটিড ভেঙে, এটা তুমি জাস্ট দেখবা এন্ডোনিউক্লিয়াস সন্ধানের পর নন সিস্টার ক্রোমাটিড ভাঙে, এবং এগুলাকে জোর বাঁধে, জোর বাঁধে, ঠিক আছে। এটা জাস্ট দেখবা। এই যে জোড়াস্থলকে কি বলে? কায়াজমা বা কায়াজমাটা। এবং এখানে কি ক্রসিং ওভার হয়, ঠিক আছে। তারপর ডিপ্লোটিনে দেখো কি হয়, যদি পাশা দুই বা ততোধিক বাহু থাকে, তাহলে কত ডিগ্রি? 90 ডিগ্রি লুপ সৃষ্টি হচ্ছে। আর একটি বাহু থাকলে কত? 180 ডিগ্রি। এবং এখানে কি দেখা যাচ্ছে? প্রান্তীয়করণ ঘটতেছে, ঠিক আছে। এখানে কি লুপ সৃষ্টি হয়েছে, 90 ডিগ্রি লুপ সৃষ্টি হলো। আর ডায়াকাইন্সে কি এখানে মনে রাখবা, এটা জাস্ট এরকম থাকে। এখন দেখো মেটাফিজিক্স আরো গুলো ধাপ আছে, এগুলো জানতে হবে না। ইন্টারকাইনেসিস কি বলে? প্রথম মায়োসিস এবং দ্বিতীয় মায়োসিসের মধ্যবর্তী সময়কে ইন্টারকাইনেসিস বলে। এখানে আরএনএ প্রোটিন সংশ্লেষ, কিন্তু ডিএনএ অনুলিপন ঘটে না, এটুকু জাস্ট মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী নেক্সটে যদি আমরা যাই, দেখো কি আছে এখানে। দেখো এখানে যে পার্থক্যগুলো দিয়ে আছে, এই পার্থক্যগুলো তোমরা পড়ে নিবা, ঠিক আছে। এই পার্থক্যগুলো পড়ে নিবা, স্পেশালি এইটা, এই পার্থক্যটা তোমরা এখানে পড়ে নিবা, ঠিক আছে। এটা জাস্ট তোমাদের টাস্ক থাকবে, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে যে প্রোফেজ উপরে যে বৈশিষ্ট্য আমি যেগুলো লিখি, লেপটোপ্রোটিন থেকে কি বুকে পোলারাইজ বিন্যাস, জাইগোটিন থেকে কি সিনাপসিন বাইভ্যালেন্ট, প্যাকাটিন থেকে কি কায়াজমা টেট্রাড, ডিপ্লোইন থেকে কি প্রান্তীয়করণ, ডায়াকাইনেস থেকে নিউক্লিয়ার নিউক্লিওটাইড সম্পত্তি, ঠিক আছে। আমি যেগুলো তোমাদের পড়ালাম এগুলো এখানে দিয়ে আছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়, মাথায় রাখবা। আরেকটা জিনিস তোমাদের এখানে দেখো, ক্রসিং ওভার সম্পর্কে এখানে আলোচনা করা আছে। ক্রসিং ওভার প্রথম আবিষ্কৃত হয় কোথায়? থমাস অ্যান্ড মর্গান ভুট্টা উদ্ভিদে প্রথম ক্রসিং ওভার আবিষ্কার করেন। আচ্ছা, ক্রসিং ওভারের কৌশল কি হয়? প্রথমে সিনাপসিস ঘটে, ক্রোমোসোমের ডুপ্লিকেশন, কায়াজমা সৃষ্টি, প্রান্তিকরণ। তাহলে ক্রোমোসোমের ধাপ কয়টা? এই 4টি ধাপ মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, এই ক্রসিং ওভারের গুরুত্ব কি? ক্রোমোসোমের ম্যাপিং তৈরি হয়েছে ক্রসিং হওয়ার ফলে, জিনের অবস্থান নির্ণয় করা যায়, জেনেটিক ম্যাপ তৈরি করা যায়, বিবর্তন ও জিনগত প্রকরণ থাকে। এই যে বৈশিষ্ট্যগুলো, যে নতুন বিশ্বাস বা নতুন বৈশিষ্ট্য থাকে, এরা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা দেখো, এই যে এমসিকিউ দেখো, ক্রোমোসোম তো দেখা যায় কোথায়? প্রোমেটাফেজ। এমাটিস কোষ বিভাজন কি বলে পরিচিত? এমাটিসিস মানে কি? প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া। তারপরে দেখো মানে কি কোন মেন্ডেল বা আপাত ব্যতিক্রম গুলো কোথায় দেখা যায়, জাস্ট এটা তুমি দেখবা। তারপরে দেখো সর্বপ্রথম ক্রসিং ওভার আবিষ্কার করেন কি? এটা তোমাদের আমি পড়াইনি, এটা তোমার দেখতে হবে না। সর্বপ্রথম কঠিন অবস্থার কি আবিষ্কার করেন? থমাস হান্ট মর্গান। এই যে উপরেই লেখা ছিল, এই যে উপরে দেখো, এই যে এটা হচ্ছে থমাস হান্ট মর্গান। তারপরে দেখো এখানে মাইটোসিস কোন ধাপে নিউক্লিয়াস সম্পূর্ণ বিলুপ্তি ঘটে? সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। এখানে কি দিয়ে আছে? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। যখন প্রোমেটাফেজ নাই তাহলে মেটাফেজ দিবা। কোন ধাপে অ্যাস্টার রশ্মি সৃষ্টি হয়? প্রোফেজ। কোন সময় অ্যাস্টার রশ্মি সৃষ্টি করে কোনটি? সেন্ট্রিওল। তারপর মনে করে যে কোন ক্রোমোসোম গুলো বিষুবীয় তলে? মেটাফেজ। তোমাদের সব কিন্তু আমাদের পড়ানো হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা দেখো, এই তো এই অধ্যায়ের মোটামুটি এই পর্যন্তই ছিল তোমাদের, এইরকম, ঠিক আছে। এই দেখো, তোমাদের যেগুলো পড়ালাম আমি স্লাইডে, এগুলো জাস্ট জাস্ট পড়তে পারো তাহলেই এনাফ, এর বাইরে তোমাদের কিচ্ছু পড়তে হবে না। আরেকটা জিনিস তোমরা just মনে রাখবা,
পেঁয়াজের মূলে, পেঁয়াজের মূলে, পেঁয়াজের বৈজ্ঞানিক নাম কি? অ্যালিয়াম সিপা। অ্যালিয়াম সিপা। পেঁয়াজের মূলে কি হয়? তোমার 16টি ক্রোমোসোম বিদ্যমান, 16টি ক্রোমোসোম থাকে। 16টি ক্রোমোসোম, 16টি ক্রোমোসোম বিদ্যমান, 16টি ক্রোমোসোম বিদ্যমান। এন্ড 16টি জায়গায় কিন্তু এটাও দিতে পারে যে কয়টি, 8 জোড়া। 8 জোড়া, ঠিক আছে, এটাও দিতে পারে। এটা জাস্ট মনে রাখবা, এটা বইয়ের শেষের দিকে দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা, এগুলো যদি সম্ভব হয় স্লাইড থেকে প্র্যাকটিস করে নিও ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, তোমাদের মোটামুটি তোমার আর কি কোষ বিভাজনের ক্লাসটা মোটামুটি এখানে সমাপ্ত, এবং এর পরবর্তী আমি তোমাদের জীব প্রযুক্তি থেকে খুবই শর্টকাটে কি কি লাগে সেটা আমি তোমাদের দেখাই দেবো। মনে রাখবে, কোষ বিভাজন ছোট্ট অধ্যায় থাকলে এখান থেকে কিন্তু 2টা প্রশ্ন কমন পাবা, এটা কিন্তু একটা হিউজ সুযোগ। ঠিক আছে। ইনশাল্লাহ তোমরা এখান থেকে কোনো 2টা সুযোগ মিস করবে না। স্পেশাল শেষে যেটা দেখাইলাম, এবং মেটাফেজের যে 5টা ধাপ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, টেলোফেজ, অ্যানাফেজ, এবং শেষে দেখালাম কি আমার তোমাদের লেপটোটিন, জাইগোটিন, ডিপ্লোটিন, ড্যা- আহ, ড্যাক আহ, আচ্ছা, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ড্যাগাইনসি, এই 5টা 10টা ধাপ থেকে তোমার প্রশ্ন 2টা দেওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে। তো এই ক্লাসের সমাপ্তি এই পর্যন্ত। আমি নেক্সটে তোমাদের জীব প্রযুক্তির ক্লাসটা ইনশাল্লাহ আজকে দিয়ে দিব। ঠিক আছে। তো ততক্ষণ ভালো থাকো। আসসালামু আলাইকুম।